উঠানে সবাই যে যার মতো চেয়ার নিয়ে বসেছে। জায়া আর মারিয়া হাতে প্লেট নিয়ে ছুটাছুটি করতেই চলছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই আজ ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। সবাই কেউ প্লেট দেওয়া শেষ হলে মারিয়া জায়া আবারও চুলার পাড়ে বসে পড়ল। তৎক্ষণাৎ হেমায়েতের গলা পাওয়া গেল, এই সিদ্ধ পিঠায় মরিচ কে দিয়েছে? পিঠার মধ্যে মরিচ কেন? সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে উঠল সে। ফারিহা জিভে কামড় দিল। প্রায় 3টে পিঠার মধ্যে বড় বড় মরিচ দিয়েছে সে। এখন সেগুলো যে পায় পাক। মেয়েরা হেসে ফেলছে ইতিমধ্যে। যারা এক কামড় দিয়েছে সিদ্ধ পিঠায় তারা আবার চেক করে নিচ্ছে মরিচ আছে কি নেই। হেমায়েতের কথায় কেউ উত্তর না দিতেই আখির হাজবেন্ড বলে উঠল, আমারটার মধ্যেও মরিচ দেখা যাচ্ছে। এ নিশ্চয়ই ছোট শালিকাদের কাজ, তাই না? ইস, মরিচ শেষমেশ আপনাকেও ছাড়লো না দুলাভাই? কার কাজ বলেন তো? হেসে উঠল সবাই। আর ফারিহা সে কথাটা বলেই নিজের হাতের পিঠায় এক কামড় দিতেই বলে উঠল, উহ, ঝাল। গ্লাস খুঁজতে লাগলো এদিকে ওদিকে। একেই বলে যেমন কর্ম তেমন ফল। মরিচ তুই দিয়েছিস, তোর কাছেও সেই মরিচ গেছে। আহারে বেচারি, নিজের কাজে নিজেই ধরা খেয়ে গেলি। ব্যঙ্গ করে বলল হেমায়েত। আখির হাজবেন্ড আবার বলল, তা ফারিয়া, কেমন লাগলো তোমার মরিচ পিঠা? আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। ফারিহা ঢকঢক করে পানি খেয়েই যাচ্ছে। ঝাল খেতে পারে না সে, আর তার ঝাল তার কাছেই ফেরত আসলো। উপস্থিতি সবাই হেসে উঠল। সে পানি খেয়ে বলল, আমারও দারুণ লেগেছে দুলাভাই। তবে আপনি যদি কষ্ট করে আমার পিঠটাও আর কি তাহলে আরো ভালো লাগতো বোধহয়। এই সময় আমার একটা গান মনে পড়ছে। মির্চি লাগি তুমি কে করু, তোর পিঠায় তোরই ঝাল লাগছে, আমরা কি করব? আরেক দফা হাসির রোল। আশরাফ খানরা নিজেদের মতো। ছোটদের হাসি মজায় হস্তক্ষেপ কমই করছে তারা। কল্প, আফরাজ এই দু ভাই ইতিমধ্যে ফটাফট নিজেদের নাস্তা শেষ করে নিজেদের মতো ব্যস্ত। তারা যেন এত সব মজাতে কমই থাকে। ওইদিকে আফরোজা এতক্ষণ একটা ছোট বাটিতে একটা নারকেল পিঠা নিয়ে চেয়ারে বসেছিল। সেটা শেষ হতেই সে উঠে জায়ার কাছে যেয়ে বলল, পুপি, আমাকে আরো একটা দাও। জায়া তুলে দিল একটা। রোজা চঞ্চল হয়ে একেবারে পিঠিতে নিয়ে আফরাজ আর কল্পের কাছে গেল। দেখতে দেখতে দুটো দিন কেটে গেল এক দারুণ অভিজ্ঞতার মধ্য দিয়ে। হাসি, আনন্দ, ছোটখাটো খুনসুটির মুহূর্তে, অভিমান সব মিলিয়ে যেন এক উৎস স্মৃতির ঝাঁপি তৈরি হয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যার ছায়া পড়তে শুরু করেছে। শীতের মিষ্টি বাতাসে চারপাশটা আরও স্নিগ্ধ লাগছে। ঘরে একা একাই নিজের আর কল্পের জামা কাপড় গুছিয়ে নিচ্ছে জায়া। সবাই একসঙ্গে এলেও ফেরার সময় জায়া আর কল্পকে একাই ফেরত যেতে হচ্ছে। দুদিন পর বাকি সবাই ফিরবে। ঘরের কোণে দাঁড়িয়ে ধীরে সুস্থে নিজের আর কল্পের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিল জায়া। প্রতিটি জামা ভাঁজ করতে করতে যেন মনে হচ্ছিল এই দিনগুলো কত কিছুই না বদলে গেছে। এক সময়ে যাকে সহ্য করার দায় মনে হতো, আজ তার সঙ্গেই একা ফিরতে হবে। একান্তে সময় কাটাতে হবে, হয়তো অপেক্ষা করা লাগবে তার জন্য। হালকা নিঃশ্বাস ফেলল সে। এই অনুভূতির নাম কি? বিবাহ সম্পর্ক এতই মজবুত। ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল মারিয়া। তার চেনা খুশমেজাজি কণ্ঠস্বর ভেসে এলো, ইস, কি মায়া লাগছে তোমাকে দেখে। জামা কাপড় গোছানোর মধ্যে এত মনোযোগ দেওয়ার কি আছে বলো তো? নাকি ভাবনার জগতে তলিয়ে আছো? জায়া মুখ তুলে তাকালো। মারিয়া ততক্ষণে ধীর পায়ে এগিয়ে এসেছে তার দিকে। মিষ্টি হাসিতে ঠোঁট বাঁকিয়ে বলল, 2 দিনের জন্য একা ছেড়ে দিচ্ছি, একদম নিরিবিলি। এই সময় পারলে নিজেদেরকে নিজেদের মতো করে গুছিয়ে তুলো। জায়া যেন কিছুটা বিভ্রান্ত হলো। নিজের দৃষ্টি লুকাতে লাগলো এদিকে ওদিকে। মারিয়া মুস্কি হাসি দিল। মেয়েটা বোধহয় লজ্জা পেল কিংবা একটু অপ্রস্তুত হলো মনে হয়। সে বলল, দেখো জায়া, কিছু কিছু সম্পর্ক এমন থাকে যা সময়ের উপর ছেড়ে দিলে হয় না যে সময়ের সাথে ঠিক হয়ে যাবে। কখনো কখনো নিজেদেরও আগাতে হয়। তারপর একটু থেমে আবার বলল, তোমাদের সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো নয় যে কাজিনকে কেউ অন্য চোখে দেখছো কিংবা কারো প্রেম টেম বিষয়ে অনুভূতি ছিল। তোমাদের নিজেদের সময় দিতে হবে। সম্পর্ক নিজে থেকে কিংবা একার পক্ষে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দুজনের সমান থাকা লাগে। বুঝতে পারছো তো? জায়া অস্বস্তিতে মাথা নাড়ল শুধু। মারিয়া যা বলছে তা মিথ্যা নয়। কোমল কণ্ঠে বলল,
আমি চেষ্টা করছি ভাবি। সম্পর্কটা অস্বাভাবিক হয়েছিল, যা স্বামী স্ত্রীর মতো করে স্বাভাবিক করতে একটু তো সময় প্রয়োজন। দুজনেই চেষ্টা করছি। শুনে ভালো লাগলো যে দুজনেই চেষ্টা করছো। তোমার আফরাজ ভাই কিন্তু তোমাদের নিয়ে ভাবনাই থাকে। তার মতে তোমাদের সাপে নেউলে সম্পর্ক। হেসে উঠল জায়া। মারিয়া নিজেও হাসলো জায়ার মুখ দেখে। এরই মধ্যে ঘরে কুটি কুটি পায়ে আসলো আফরোজা, হাতে একটি চকলেট। সে এসেই দরজার চাদরের আড়ালে দাঁড়িয়ে ভেতরে উকি দিল। লুকোচুরি খেলার মতো করে মাথা বের করে আদরে গলায় ডাকলো, মা, পুপি। সঙ্গে সঙ্গে তারা ঘুরল। রোজাকে আবার মুখ লুকিয়ে নিতে দেখে জায়া মারিয়ার দিকে তাকিয়ে হাসলো, তারপর নাটকী ভঙ্গিতে বলল, কে ডাকে? রোজামণি কোথায়? তাকে তো দেখছি না। আফরোজা আবার মাথা বের করলো, সম্পূর্ণ পর্দার আড়াল থেকে বের হয়ে চকলেট খেতে খেতে বলল, মা এনে ফুপি। বাব্বা, আমার রোজা মা এতক্ষণ কোথায় লুকিয়েছিল? হিহি, বলবো না। আচ্ছা তাই? তা রোজা মাম্মা কি খায়? চকলেট, তুমি খাবে? বলেই সে নিজের হাতে ধরা চকলেটটি বাড়িয়ে দিল জায়ার দিকে। ফুপিকে ভাগ দিতে চাইলো নিজের চকলেটের। জায় মুস্কি হাসলো। রোজার বাড়িয়ে দেওয়া চকলেটটি তার দিকে এগিয়ে দিয়ে বলল, ফুপি খাবে না? তুমি খাও আর তাড়াতাড়ি বড় হও, বুঝলে? আফরোজা কিছু বলল না। সে বিছানার দিকে এগিয়ে সব জামা কাপড় ব্যাগপত্র দেখে জায়ার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে প্রশ্ন করল, তুমি কোথাও যাবে পুপি? এগুলো কেন করছো? ফুপি চাচু আজ বাসায় যাবে মা। সে কি বুঝলো কে জানে, সরাসরি প্রশ্ন করলো, আমরা যাব না? না, শুধু ফুপি আর চাচু যাবে। আমরা 2 দিন পর যাব, ঠিক আছে? রোজা মাম্মা চাইলে চাচুর সাথে যেতে পারে, যাবে নাকি সে? হঠাৎ কল্পের আওয়াজে তিনজনেরই দৃষ্টি গিয়ে স্থির হয় তার উপর। সে ঘরে ঢুকতে ঢুকতেই বলল কথাটা। আফরোজার সাথে সাথেই মুখ কুঁচকে ফেলল। না, রোজা যাবে না তোমার সঙ্গে। তুমি পড়তা, ফোন দাও না, পরে দিবি বললে আর দাও না। তুমি পড়তা। কল্পের কথা শুনে যেন হাঁ হয়ে গেল। কিছুক্ষণ সময় লাগলো ব্যাপারটা বুঝতে। তারপর এক হাঁটু গেড়ে রোজার সামনে বসে গাল টেনে বলল, ওলে বাবালে, আমার ছোট্ট মাটা বুঝি রাগ করেছে? খুবই ভাবনার বিষয়। গাল ফুলেই থাকলো রোজা। মুখের অবস্থাটা এমন যা দেখে কেউ নিজেদের হাসি চেপে রাখতে পারবে না। বড্ড কিউট লাগছে তাকে। শীতের রাত নিস্তব্ধ। চলন্ত গাড়ির মৃদু গুঞ্জন আর দুজন মানুষের নিঃশব্দ উপস্থিতি একটা অসম্পূর্ণ গল্পের মতো, যার পরিণতি তখনও অনিশ্চিত। রাতের 10টা, চারপাশ নিঝুম। মাঝে মাঝে রাস্তার ল্যাম্পপোস্টের আলো পড়ে কল্পের চোখে। কল্প ড্রাইভ করছে শান্ত ভঙ্গিতে, তবে তার এক হাতে স্টার্টিং থাকলেও অন্য হাতটা মাঝে মাঝে গিয়ার বদলাতে ব্যস্ত হচ্ছে। জানালার কাচের ওপাশে ঘন কুয়াশার চাদরে ঢাকা শহর। বাতাসে ভারী আর ঠান্ডা। শীতের কাপড় জোড়ানোয় কাজ ভেদ করেও অনুভব হয়, কিন্তু গাড়ির ভেতরটা উষ্ণ, হয়তো হিটারের জন্য। জায়া শান্ত ভঙ্গিতে ফোন টিপছে আর কল্প রাস্তায় মনোযোগ দিতে দিতেও মাঝে মধ্যে আর চোখে তাকায় জায়ার দিকে। নীরব দুজনেই, অথচ তবু যেন মনে মনেই কথোপকথন চলছে দুজনের। অভ্যন্তরীণ কথোপকথন, যা এবারে ভেঙে দিল কল্প। রাশভারী কণ্ঠে বলল, সবাইকে রেখে শুধু শুধু এলে কিন্তু। ফোন থেকে চোখ তুলে তাকালো জায়া, কপাল কুঁচকে বলল, তোর সমস্যা হচ্ছে? সামান্য হাসলো কল্প। আমার সমস্যা কেন হবে? সেটা তোমার হবে। বাড়িতে একা একা ভূতের মতো ঘুরে বেড়াও। কাল ভার্সিটি যাব। সময় নেই। দেশের সময় হলেও নিয়ে আসার সময় হবে না। আমি আসতে পারবো। রাস্তা থেকে চোখ সরিয়ে তাকালো কল্পেও জায়ের দিকে। জায়া কিছুটা কাচুমাচু করলো কল্পের দৃষ্টি দেখে, যেন সে নীরবে তাকে চোখ রাঙিয়ে দিচ্ছে। কল্প বেশ কিছুক্ষণ নীরব থেকে গাম্ভীর্যপূর্ণ আওয়াজে বলল, দরকার নেই। বেশি প্রয়োজন থাকলে কাল বাদে আমি নিয়ে যাব। কাল হবে না। এত ব্যস্ততা? মুখ ভেঙ্গানি দিয়ে বলল জায়া। কল্প আবারও মৃদু হাসলো। জায়া খেয়াল করলো তা, অবুঝের মতো বলল, হাসছো কেন আজও? কোথায় আসলাম? আসছে না তো। তুমি ঘুমাচ্ছ না কেন? ঘুম কি নিজে নিজে ঘুমানো যায়? যে চাইলাম আর ঘুম আসলাম? যায় না। আমার তো আসে না। এরপর একটু থেমে নিজের ফোনটা বাড়িয়ে ধরে আমতা আমতা করে বলল, বলছিলাম যে একটু হটস্পট। সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকালো কল্প। কপালে কয়েকটা ভাঁজ ফেলে বলল, ফোনে তো কি করো দেখি? সেদিন না কয়েক জিবি দিলাম, সেগুলো 2 দিনে কোথায় গেল?
জায়া থমথমে গলায় বলল, কি আর করব, ফোনে ভিডিওতে এত গেলে আমি কি করতে পারি? কল্প আর কিছু না বলে তপ্ত শ্বাস ফেললো। নীরবে নিজের ফোনটা বাড়িয়ে দিল জায়ার দিকে। তার পাসওয়ার্ড জানা আছে। জায়া নিল ফোনটা। রাতে সময়টা যেন এভাবেই গভীর হলো। জায়া ফোন হাতে ধরেই ঘুমিয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। কল্প ওকে ঘুমন্ত অবস্থায় দেখে গাড়ি পার্কিং করলো এক জায়গায়। খুব সতর্কতার সাথে জায়ার দিকে ঝুঁকে সিটটি পেছনের দিকে হেলিয়ে দিল। জায়ার শরীরের জ্যাকেটটি নিঃশব্দে ঠিকঠাক করে দিয়ে সরে আসলো সে। জায়ার ঘুমন্ত বাচ্চা সুলভ মুখটা দেখে প্রশান্তির হাসি টেনে নিল মুখে। মৃদু শব্দে বিড়বিড় করে বলল কিছু একটা। ঠোঁটের কোণে এক চিলতে উজ্জ্বল হাসি ফুটে উঠল। জায়ার ঘুমন্ত মুখের দিকে অনিমেষ তাকিয়ে রইল সে। শান্ত শ্বাসের ওঠানামা, মুখে এক ধরনের কোমল প্রশান্তি। গাড়ির ভেতরের বাতাস ভারী হয়ে আসছে শীতের গন্ধে। নিঃশব্দতার মাঝেও যেন এক ধরনের শব্দ আসছে যা অনুভব হয় কিন্তু শোনা যায় না। কল্প এবার ধীর হাতে জায়ার হাতের ফোনটি সরিয়ে নিল যাতে সেটি হাত থেকে পড়ে না যায়। তারপর গাড়ির সিটে গা এলিয়ে দিল। গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের ফাঁকা রাস্তায়। গাড়ির হিটার থেকে বেরোনো উষ্ণ বাতাসে শীত কিছুটা কম মনে হলেও কল্পের ভেতরে যেন হালকা এক স্নিগ্ধ অনুভূতি খেলা করছে। সে জানে না এটা জায়ার উপস্থিতির জন্য নাকি রাতের নিস্তব্ধতার জন্য, তবে সে একটু জানে এই মুহূর্তটা সে মনে রাখবে অনেক দিন। এক অন্যরকম ভালো লাগা কাজ করছে যেন তার মনে। তার কোনো নাম হয় না। ভোরের নিস্তব্ধতা। সময় তখন ভোর 4:20। চারিদিকে নিকষ কালো অন্ধকারে ঢেকে আছে। রাত তখনও তার চাদর গুটিয়ে নেয়নি। রাস্তার ল্যাম্পপোস্টগুলোর স্লান হলুদ আলো কুয়াশার পর্দা ভেদ করে আবসা আলোর রেখা ছড়িয়ে দিয়েছে। বাতাস ভারী। নিস্তব্ধতার মাঝে হালকা শো শো শব্দ তুলে বইছে। হাড় কাঁপানো শীতে শরীর জড়িয়ে আসছে। নিঃশ্বাস ছড়লেই ধোয়ার মতো কুয়াশার আভা ফুটে উঠবে যেন। খান বাড়ির বিশাল ফটক পেরিয়ে ধীরে ধীরে গাড়ি নিয়ে প্রবেশ করলো কল্প খান। ইঞ্জিনের গম্ভীর গর্জন পুরো বাড়িটার নিস্তব্ধতাকে মুহূর্তেই ভেঙে দিল। রাস্তায় তেমন জ্যাম ছিল না, তাই স্বাভাবিকের তুলনায় বেশ দ্রুতই এসে পৌঁছেছে। তবে পথ চলার ক্লান্তি কিংবা ঘুম ঘোরের ছাপ তার চোখে মুখে নেই, বরং তার দৃষ্টি কঠোর ও দৃঢ়। গাড়ি থামতেই খানিকক্ষণ নিশ্চুপ বসে রইল কল্প। এক গভীর শ্বাস নিল, তারপর দরজা খুলে বাহিরে পা রাখলো। ঠান্ডা বাতাস তীক্ষ্ণ শোলের মতো গায়ে এসে বিঁধল, কিন্তু তার চোয়ালে কোনো পরিবর্তন নেই। মুখবয় কঠিন ও বিচল। যা গভীর ঘুমে মগ্ন। আজ সারা রাত কেন যেন জেগে থাকার আপ্রাণ চেষ্টা করেছে সে, হয়তো কল্পকে সঙ্গ দিবে বলে। যদিও একটু ঘুম এসেছে, পর মুহূর্তে আবার জেগে উঠেছে, কথা বলেছে। কল্প জায়াকে না জাগিয়ে বড় বড় পা ফেলে বাড়ির অন্দরে প্রবেশের দরজার কাছে গেল। দরজা খুলে আবারও ফিরে আসলো গাড়ির কাছে। কেন যেন মেয়েটাকে জাগাতে ইচ্ছা করছে না তার। এখন জাগিয়ে দিলে পরে আর উঠতে চাইবে না, বিরক্ত হবে। সে জায়াকে না জাগিয়ে তার পাশের দরজাটা খুলে প্রথমে ফোন দুটো পকেটে রেখে খুব ধীরে সতর্কভাবে তাকে কোলে তুলে নিল। গাড়ির দরজা পা দিয়ে বন্ধ করে চলল ভেতরের দিকে। কোনো রকম শব্দ ছাড়া খুবই নীরবে নিজের রুমে প্রবেশ করলো সে। চারিদিকে স্নিগ্ধ রাতের নিস্তব্ধতা, হালকা শীতল বাতাস ঘরের পর্দাগুলোকে অল্প নাড়াচড়া করাচ্ছে। কল্প ধীর পায়ে এগিয়ে গিয়ে জায়াকে বিছানায় শুয়ে দিল। দীর্ঘশ্বাস ফেলল একবার, তারপর রুমটি আলোকিত করে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। শূন্য চোখে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো তাকে। গভীরভাবে খুঁজে দেখছে তার প্রতিটি শ্বাস প্রশ্বাস, তার ঘুমন্ত মুখের প্রশান্তি। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর ধীরে ধীরে জায়ার দিকে ঝুঁকলো কল্প। অত্যন্ত সাবধানে তার হিজাবের পিনগুলো একে একে খুলতে লাগলো। নীরব আলতো স্পর্শে হিজাবটি আলগা করে দিল। এক মুহূর্তে থমকে তার শান্ত চোখের দিকে তাকিয়ে থাকলো। মনে হচ্ছে এই ঘুমন্ত রূপের মাঝে কিছু খুঁজে পেতে চাইছে। এরপর পায়ের কাছে রাখা কম্বলটি টেনে নিয়ে যত্নের সাথে গায়ে জড়িয়ে দিল জায়ার। সবশেষে কি মনে করে এই প্রথম জায়ার গালে আদুরে ঠোঁট ছুঁয়ে দিল নিজের।
তার প্রতিটি ছোঁয়া নিঃশব্দ যত্নের স্পর্শ, এক ধরনের স্নেহ মেশানো দায়িত্ববোধ। জায়ার নিঃশ্বাস স্বাভাবিক, ঘুম গভীর, সে কিছুই টের পেল না। কল্প খানিকক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, এক গভীর শ্বাস নিল, তারপর নিঃশব্দে ঘরের বাতিটা স্নান করে দিয়ে ধীর পায়ে সরে গেল সেখান থেকে, যেন এই প্রশান্ত ঘুমের মাঝে কোনো ব্যাঘাত না ঘটে। এরপর নিজের কাজগুলো করলো খুবই আওয়াজহীনভাবে। সকাল ঠিক 10টা, নরম রোদের আলো জানালা গলে ঘরের ভেতর পড়ছে, চারপাশে এক ধরনের নীরবতা। রান্নাঘরে একা একা খুটখাট শব্দ তুলতে ব্যস্ত জায়া, কোমরে ওড়না পেঁচিয়ে কখনো ফ্রাই প্যানে হাত ধরছে, কখনো প্লেট সাজাচ্ছে, কখনো বা কিছু মনে করে হালকা বিরক্ত ভঙ্গিতে চুল সরাচ্ছে কপাল থেকে। একদম পাকা গিন্নির মতো নিখুঁত হাতে সব গোছাচ্ছে, যদিও সে জানে রান্নার ব্যাপারে তার দক্ষতা এখনো পুরোপুরি নিখুঁত নয়। রাতে কখন কি হয়েছে, কখন এসেছে জানে না সে। আজানের ধ্বনিতে ঘুম ভাঙার পর নিজেকে বিছানায় আবিষ্কার করে কিছুটা অবাক হয়েছিল, তবে পাশে ঘুমন্ত কল্পকে দেখে সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল সে। গভীর ঘুমে আচ্ছন্ন কল্পকে দেখে মনে হচ্ছিল সারা রাত জেগে থাকার ক্লান্তি তার শরীরটাকে একদম নিস্তেজ করে ফেলেছে। নিশ্চয় গোসল টোসল সেরে নিয়েই ঘুমিয়েছে, তাই আর তাকে না জাগিয়ে যায় নিজেই বিছানা ছেড়ে উঠে পড়েছিল আগে নিজে আগে ফ্রেশ হয়ে কল্পকে তুলে নামাজ পড়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঘুমিয়ে নিল তারা। 10টায় জায়ার ঘুম ভাঙতেই সে চটপট উঠে কিচেনে এসেছে। রান্নাবান্না পুরোপুরি আয়ত্তে আসেনি, তবু নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকালের নাস্তার জন্য খাবার তৈরি করে দিয়েছিল কল্পনা খান, তাই জায়ার কাজটা কিছুটা সহজ হয়ে গিয়েছে। একে একে সব খাবার গরম করে তার টেবিলে সাজিয়ে রাখলো। শেষে কল্পের জন্য 1 কাপ গাঢ় কফি বানিয়ে নিল। গরম ধোয়া উঠতে থাকা সেই কফির গন্ধ পুরো কিচেন জুড়ে ছড়িয়ে পড়লো, যেন এক অদ্ভুত উষ্ণতা এনে দিল সকালটায়। যা কফির মগটা ট্রেতে করে নিয়ে নিঃশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠল। রুমে যেয়ে ট্রেটি বেড সাইড টেবিলে রেখে কল্পকে ডাকলো মৃদু শব্দে। সে কম্বল মুড়িয়ে উবুর হয়ে শুয়ে আছে। পরপর দুবার ডাকার পরও যখন কল্পের কোনো সাড়া পেল না, তখন জায়া দীর্ঘশ্বাস ফেলল। কল্পের দিকে ঝুঁকে আলতো হাত রাখলো তার বাহুতে, বাহু ঝাঁকিয়ে মিনমিনিয়ে গলায় বলল, 10টা বাজে, ওঠো, তোমার না মিটিং আছে। হুম। চোখ না খুলে ঘুমের রেশে ধরেই ছোট উত্তর করলো কল্প। জায়া একটু থমকালো, তারপর হাত না সরিয়ে আবারও এক ঝাঁকি দিয়ে বলল, তাহলে ওঠো, 10টা বেজে গেছে। তোমার ফোনেও কেউ ফোন দিয়েছিল সকালে। বলেই সে হাত সরিয়ে নিতে চাইলো। কল্প কম্বল থেকে নিজের হাত বের করে আটকে নিল জায়ার হাতটি। কিছুটা কাছে টেনে কোনো রকম চোখ খুলে ছোট ছোট চোখে তাকালো জায়ের মুখের দিকে। জায়া বোধহয় একটু বিব্রত হলো, চমকালো। কল্পের অনেকটা কাছে চলে এসেছে সে। কল্প বলল, তোমাকে এত তাড়াতাড়ি কে উঠতে বলেছে? ঘুম হয়েছে? তোমার কফি ঠান্ডা হয়ে যাবে এরপর। বলেই জায়া আবারও সরে আসতে চাইলো, কিন্তু পারল না। কল্প সরতে দিল না, বরং নিজেই নিজের জায়গা থেকে সরে জায়াকে জায়গা করে দিল বসার। চোখের ইশারায় বুঝিয়ে দিল কম্বলের ভেতরে ঢুকতে। জায়ার হাত পা অনেক ঠান্ডা হয়ে আছে অনুভব করতে পেরেছে সে। জায়া নীরব। কল্প গম্ভীর আওয়াজে বলল, কি হলো? কম্বলের ভেতর ঢুকো। পরে তুমি না উঠে আবার আমায় বসতে বলছো কেন? ওঠো, নাহলে সব ঠান্ডা হয়ে যাবে আবার। তোমার কফি তো আরো আগে ঠান্ডা হবে। শেষে চোখের ইশারায় কফির মগটি দেখিয়ে দিল। কল্প পাত্তা দিল না। সে জায়াকে এক হাতে টেনে বসিয়ে কম্বলে মুড়িয়ে দিল, বলল, হোক, আমার দেরি আছে। আবারও চোখ বুঝলো কল্প। সারা রাত না ঘুমানোয় দুটি চোখের ঘুম যেন পূরণ হয়নি এখনো। যা কিছুটা অবাক, কিছুটা হতাশ হলো। পা মিলে ঠিক হয়ে আতশোয়া হয়ে বসলো সে। কল্পের বন্ধ চোখের পাতায় একবার তাকিয়ে বলল, রাতে কখন এসেছি আমরা? হবে বোধহয় 4:30। আমাকে ডাকুনি কেন? মনে চায়নি। নির্লিপ্ত গলার জবাব কল্পের। জায়া চুপ হয়ে গেল। একটু পর কল্পের ফোন আবার বেজে উঠতেই জায়ার টেবিলের উপর থেকে ফোনটা তুলে বাড়িয়ে দিল কল্পের দিকে। কল্প নিল। অফিস থেকে ম্যানেজার ফোন করেছে। সে ফোনটা রিসিভ করে কথা বলল। শেষে বলে দিল সে 1.5-2 ঘন্টার মধ্যেই আসছে। দুজনেই কিছু সময় এভাবেই একসঙ্গে কেটে দিল।
সকাল 11টার দিকে কল্প পুরোপুরি প্রস্তুত হয়ে খাবার টেবিলে বসে আছে। তার সামনে হালকা হয়ে আসা গরম খাবার সাজানো, কিন্তু তার মনোযোগ খাবারের চেয়ে পাশের চেয়ারে বেশি। সেখানে গুটি সুটি মেরে বসে আছে জায়া, মুখে যেন হাজার মেঘের ছায়া। একরাশ অনিচ্ছা নিয়ে চুপচাপ বসেছে। কল্প মাঝে মাঝে আর চোখে লক্ষ্য করছে তাকে। মেয়েটার খাবারের সাথে কিসের এত শত্রুতা কিছুতেই বুঝে উঠতে পারে না সে। যখনই খেতে বসে তখনই খাবো না, ওটা ভালো লাগে না, এমন হাজারটা অভিযোগ, যেন খাবার খাওয়াটা তার জন্য এক প্রকার শাস্তি। এভাবে মুখ কালো করে বসে থাকলে সারাদিনে খাওয়া শেষ হবে না। কঠোর স্বরে বলল কল্প, কিন্তু তার চোখের দৃষ্টি যেন একটা চাপা কোমলতায় লুকিয়ে আছে। জায়া এক মুহূর্তে থমকে থাকলো। সে খেতে চাচ্ছিল না, কারণ সে সকালেই চা বিস্কুট বানিয়ে খেয়েছিল আগে। সকালের দিকে ভারী খাবার খেতে মন চায় না তার, তবুও যেন সবাই এটা নিয়ে তার পেছনে পড়ে। দীর্ঘশ্বাস ফেলে কয়েক লোকমা মুখে তুলল জায়া। কল্পের খাওয়া শেষে ইতিমধ্যেই সে বসেই থাকলো। এই জন্যই জায়াকে আনতে চায়নি সে না থাকায় সারাদিন একা একা খাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। দেখা গেল আলসিয়ামি তার উপর একা দেখে আসল খাবার বাদ দিয়ে শুধু বাড়তি খাবার খাচ্ছে। এই দিক দিয়ে রোজার সাথে কোনো অমিল পায় না কল্প। মনে হয় খাবার চোর দুটোই, এদের সব গেলা আসবে শুধু আসল খাবারের দেখলেই নাক মুখ কুচকাবে। কল্প হতাশ শ্বাস ফেলে আবার বলল, আমার আস্তে আস্তে রাত হতে পারে, চেষ্টা করবো তাড়াতাড়ি আসা। তুমি নিজের মতোই খেয়ে দিয়ে রুমে থাকবে, বাইরে বের হবারও দরকার নেই, বুঝছো? জায়া মাথা নেড়ে বলল, এমন ভাবে বলছো যেন আমি কোনো ছোট বাচ্চা। কল্প সরল চাহনি দিল, নিজে নিজেই বিড়বিড় করে বলল। তার থেকে কম নয়। জায়া হয়তো শুনলো, কিন্তু সেরকম কিছু বুঝতে না পেরে বলল, কি বললে? কিছু না, যা বলছে তার যেন নড়চড় না হয়। কোনো সমস্যা হলে ফোন দেবে সঙ্গে সঙ্গে। এখন খাওয়া শেষ করো। বলে কল্প ফোন ঘাঁটতে লাগলো। অপেক্ষা করলো জায়ার খাওয়া শেষ হওয়ার। জায়া আর কোনো কথা বলল না। হঠাৎই আবার কল্প শাসিত কণ্ঠস্বরে বলে উঠল, আর হ্যাঁ, ঠান্ডা দিন, ফ্রিজ থেকে কোনো কিছু বের করে ঠান্ডা না কাটিয়ে খাবে না একদম। এমন কথায় জায়া এক মুহূর্ত থমকে গেল। ধীর গতির খাওয়া এবারে থেমেই গেল। কল্পের সতর্ক বার্তা, অদ্ভুত এক চিন্তা, যত্ন, শাসনের ছোঁয়া টের পেল সে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে স্মিত হাসির দেখা মিলল জায়ার। তার ভেতর এক ধরনের অস্থিরতা কাজ করছিল। কল্পের এই যত্ন তাকে অস্বস্তিতে ফেলছিল না, বরং তার অগোচরে একটা কোমল অনুভূতির জন্ম দিচ্ছিল। জায়া অতি দ্রুত নিজের খাওয়া শেষ করল। কল্পেরও সময় হলো। সে বের হওয়ার আগে জায়াকে নানান সাবধান বাণী শুনিয়ে বের হলো। মেয়েটাকে বাসায় একা রেখে চিন্তায় থাকবে সে। পরবর্তীতে জায়ার দিনটি কাটতে লাগলো একাকিত্বের সঙ্গে। শুরুতে ফোন চেপে নিঃশব্দে থাকলেও পরবর্তীতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলো। এক গাদা বই নিয়ে পড়তে বসলো টেবিলে, কিন্তু কয়েক পৃষ্ঠা যাওয়ার পরই মন টিকলো না। বারবার চোখ চলে যাচ্ছিল ফোনের দিকে। ফোন ছাড়া মিনিট খানেক থাকতেও যেন দুষ্কর, সেখানে আবার একাকী রয়েছে। বিরক্ত হয়ে ফোন হাতে নিল। সোশ্যাল মিডিয়ায় নিউজ ফিডে স্ক্রল করতে লাগলো। কিছুক্ষণ পর সেটাও একঘেয়ে লাগলো। তারপর শুরু হলো বাড়ির এদিকে ওদিকে ঘোরা। পুরো বাড়িটায় কেমন নীরব ভুতুড়ে লাগছে। কে জানে কল্প কখন আসবে। নিজের অজান্তেই যেন মনকে প্রশ্ন করে বসলো জায়া। আবার নিজেই অবাক হলো। এত ভাবনা চিন্তা, অস্থিরতা, এটা সেটার মাঝেই কল্পের নাম্বার থেকে ফোন আসলো বেলা 2টায়। বিছানায় তীব্র শব্দে ফোনটা জানান দিচ্ছে তার অস্তিত্ব। জায়া ঘুরে তাকালো। আপাতত সে জাফর খানের ঘরে আছে। পুরনো নানান জিনিস ঘাঁটছিল সে। মায়ের অনেক স্মৃতি এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে এ ঘরটায়, তাই দেখছিল। মাকে দেখার সৌভাগ্য না হলেও বাবার মুখে গল্প শুনেছে অনেক। ফোনের কর্কশ শব্দে মনোযোগ ভাঙল। এগিয়ে গেল সে বিছানার দিকে। ফোনটা হাতে তুলতেই স্ক্রিনে ভেসে থাকতে দেখা যাচ্ছে কল্প লেখা নাম্বারটি। জায়া থমকালো। বিয়ের পর এই প্রথম ফোন কল। অনুভূতিরা যেন একটু উড়ন্ত হলো। সে ফোনটা রিসিভ করে মৃদু শব্দে সালাম দেয়। আসসালামু আলাইকুম।
কল্প ওই পাশ থেকে স্বাভাবিকভাবেই সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলো, কি করছো একা একা? দুপুরে খেয়েছো? কল্পের কণ্ঠের শুনেই জায়ার বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। যদিও স্বরটা পরিচিত, প্রতিদিন প্রতিক্ষণই শোনে, তবুও এখানে ফোন কল যেন অন্যরকম। জায়া এক মুহূর্ত চুপ করে রইল। কল্প জায়ার নীরবতা অনুভব করে আবার বলল, কি হলো, তুমি আদৌ দুপুরে খেয়েছো একা একা? খেয়েছি আমি। তুমি খেয়েছো? কল্প পরের কথাটা পাত্তা দিল না, নিজেই কোনো উত্তর না করে আবার প্রশ্ন করল। কি খেলে? জায়া এবারে একটু দমে গেল, আমতা আমতা করে বলল, নুডলস করেছিলাম। দুপুরবেলা নুডলস খাওয়ার সময় হলো? কল্পের কথার ধরনে স্পষ্ট বিরক্তি ফুটে উঠেছে। অন্যদিকে জায়া একটু অপ্রস্তুত হয়ে পড়ল। সত্যি বলতে সে কথাও একটা জানতো কল্প এমনই প্রতিক্রিয়া দিবে, কিন্তু দুপুরে একা একা এত ঝামেলা করে খাওয়ার ইচ্ছাই হয়নি তার। তাছাড়া রান্নাঘরে গিয়ে কিছু বানানোর কঠিন মনে হচ্ছিল। ক্ষুধা লাগলেও একা নিজের জন্য ঝামেলাকে করে নুডলস করে খাওয়াটাই তার কাছে সোজা মনে হয়েছে। সময় কম, সব দিক দিয়েই বেস্ট অপশন মনে হয়েছে এটা। সে নরম আওয়াজে বলল, খেলেই তো হলো, আর পেট ভরলেই তো হলো, সময় আবার কি? হ্যাঁ সেই তো, খুব সুন্দর লজিক, বাহ। কল্পের দম বন্ধ করা নীরবতা, তপ্ত শ্বাস ফেলা, ফোনের ওপাশ থেকে অদ্ভুত শোনাচ্ছে। কয়েক সেকেন্ড পর সে গম্ভীর কণ্ঠে আবার বলল, ঠিক আছে, বাসায় গিয়ে দেখবো তোমাকে। কথাটা শুনেই জায়ার বুকের ভেতর ধক করে উঠল সঙ্গে সঙ্গেই। কল্পের এই দেখা মানে কি? সে রাগ করলো কোনোভাবে, নাকি বিরক্ত হলো? জায়া ভেবে পেল না কিছু। সে কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই কল্প বলে উঠল, রাখছি এখন। সেরকম হলে সন্ধ্যার মধ্যেই ফিরবো। তোমাকে কিচেন আর কিছু করতে হবে না, রাতের খাবার নিয়ে যাব। তুমি যে বললে রাত হবে আসতে। আমি সামনে নেব, ভাবতে হবে না। জায়া চুপ হয়ে গেল। কল্প নিজেও আর কিছু বলল না, কেটে দিল ফোনটা। জায়ার মনে হলো সে বিরক্ত, অসন্তুষ্ট। বেশ, এখানে তার কি দোষ আশ্চর্য? সন্ধ্যা 6টায় বাড়ি ফিরল কল্প। ভেতরে প্রবেশ করতেই নিস্তব্ধতা তাকে ঘিরে ধরল। পুরো বাড়ি নিভে গেছে, একমাত্র ড্রয়িং রুমের আলো একাকী জ্বলছে, তবু সেটাও শূন্যতাকে ঘোচাতে পারছে না। ঘড়ির কাঁটা মৃদু টিকটিক শব্দ ছাড়া কোথাও কোনো সাড়া নেই। বাড়িটা মানুষের নয়, কেবলই ইট পাথরের এক নীরব কাঠামো অনুভব হচ্ছে। কেউ না থাকায় কেমন শ্মশান লাগছে। কল্পের ভেতরে এক অজানা অস্বস্তি খেলে গেল। জায়া কথায়, রুমে কি? রুমেই আছে হয়তো। সে হাতে ধরা প্যাকেটগুলো টেবিলে রেখে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর নিঃশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দরজাটা ভেজানো, ভেতরে কোনো আলো নেই। কল্প ধীর হাতে বাড়িয়ে দরজাটা ঠেলে খুলল। ভেতরে চেপে রাখা এক ধরনের ভারী বাতাস। অন্ধকারে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। সে হাতে সুইচ খুঁজে নিল অন্ধকারেই। লাইট জ্বালার সঙ্গে সঙ্গে দৃষ্টি পড়ল বিছানায়। জায়া গুটি সিটি মেরে ঘুমিয়ে আছে যেন ছোট্ট এক শিশু। মুখের চারপাশ এলোমেলো, চুলে ঢাকা, কম্বল শরীরের অর্ধেকটা আড়াল করে, নিঃশ্বাসের তাল স্থির, শান্ত। কল্প চুপচাপ দাঁড়িয়ে রইল কিছু সময়। চোখ আটকে গেল তার প্রশান্ত মুখের দিকে। ধীর পায়ে এগিয়ে গিয়ে কম্বলটা টেনে তার গায়ে ভালো করে জড়িয়ে দিল, তারপর নিঃশব্দে দাঁড়িয়ে রইল। একটা অজানা অনুভূতি বুকের কোথাও উষ্ণতা ছড়াতে লাগলো তার। এই উগ্র অবাধ্য মেয়েটাই কি সেই যে তার কাছে ঝড় তুলতো এক সময়, নাকি এটাই তার আসল রূপ? নিঃশব্দ, কোমল, নিষ্পাপ, হয়তো দুটোই, একটাই সত্যি, অথবা দুটোই। কল্প কি মনে করে একবার নিজের ঠান্ডা হাত ছুঁয়ে দিল জায়ার কপালে। তৎক্ষণাৎ তার ভ্রু কুঁচকে আসলো। নিজের সন্দেহ দূর করতে হাতের এপিঠ ওপিঠ দিয়ে চেক করতে লাগলো জায়ার শরীরের তাপমাত্রা। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। স্পর্শতেই জ্বর এসেছে। হঠাৎ জ্বর আসলো মেয়েটার। কল্প উদ্বেগ প্রকাশ না করে নিঃশব্দে উঠে দাঁড়ালো। ফার্স্ট এড বক্স কোথায় আছে বের করে থার্মোমিটারটা হাতে নিল। আবারও বিছানার পাশে বসে খুব আলতোভাবে জায়ার কানের কাছে ফিসফিস করে বলল, জায়া, শুনতে পাচ্ছ?
জায়ার কোনো সাড়া নেই, গভীর ঘুমে তলিয়েছে সে। কল্প থেমে থাকলো না, ধীর গতিতে তার হাতটা তুলে ধরে দেখলো তপ্ত শরীরও বেশ গরম। অবশেষে সে থার্মোমিটার জায়ার দু ঠোঁটের ফাঁকে ধরে। মিনিটখানেক পর তাপমাত্রা দেখে চোখ কুঁচকে গেল। 102 ডিগ্রি উঠে গেছে ইতিমধ্যেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো সে। জায়ার কপালে হাত ছুঁয়ে আবার ডাকলো, জায়া, এই জায়া, শুনতে পাচ্ছ? হুম? অচেতন অবস্থায় সাড়া দেয় জায়া। কল্প ওর মাথায় হাত বুলিয়ে বলল, কত জ্বর আসছে, অনুভব করতে পারো নি? মেডিসিন নিয়েছিলে? জায়া তৎক্ষণাৎ কল্পের দিকে ঘুরে সয়। ঘোরের মধ্যে তার হাত আঁকড়ে ধরে জিজ্ঞেস করে। কয়টা বাজে? কল্পের হাত আঁকড়ে ধরায় সে কিছুটা ঝুঁকে জায়ার দিকে, ঠোঁট গোল করে উষ্ণ শ্বাস ফেলে বলে, 6টা বাজে, উঠো, খাবার নিয়ে এসেছে, কি ওষুধ খেতে হবে? হুম, পরে। তোমার হাত অনেক ঠান্ডা, কম্বলের ভেতর ঢুকো, পরে উঠবো। নরম কোমল কণ্ঠস্বর জায়ার। কথা শুনে মনে হচ্ছে ঠিক শুনেনি সে। কল্প না চাইতেও হেসে ফেলল। জায়ার থেকে হাত সরিয়ে তা গালে রাখলো ওর। জায়া কিছুটা কেঁপে উঠল মনে হলো, তবে কিছু বলল না। কল্প ধীরে বলল, তোমার পছন্দের খাবার নিয়ে এসেছে, উঠো, নাহলে আমাকে উঠাতে হবে। এত বেশি কথা কেন বলো? তোমার ঠান্ডা লাগছে না? কম্বলের নিচে আসতে বললাম তো, নাহলে পরে আর শুতে দিব না কিন্তু। হঠাৎ জায়ার এমন কথায় হতভম্ব হতে যেও যেন হলো না কল্প। উল্টো হেসে ফেললো সশব্দে। জ্বরের ঘরে কি যে বলছে হয়তো নিজেও বুঝতে পারছে না জায়া। কল্প বেশি কিছু বলল না। একে এখন জোর করে অনিচ্ছায় ওঠানো যাবে না, খুব ভালো করেই জানে সে। একটু অসুস্থ হলে যেন আহ্লাদি হয়ে যায়। কল্প এক মুহূর্ত চুপচাপ বসে রইল। জায়া আর তেমন কোনো সাড়া দিল না। তার চোখ বুজে আসছে, শরীর আরও ক্লান্ত হয়ে পড়েছে। কল্প হতাশ হয়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো। ঘরোয়া পোশাক হাতে চলল ওয়াশরুমে। বেশ কিছু সময় নিয়ে একদম ফ্রেশ হয়ে এসে সরাসরি নিচে নেমে গেল। অল্প সময়ের মধ্যে একটা প্লেটে করে নিয়ে আসা কাচ্চি বিরিয়ানির সঙ্গে পানি নিয়ে আবার আসলো উপরে। এরপর জায়াকে তুলে নিজ হাতে কোনো রকম খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল যত্নের সাথে। নিজেও একই প্লেটে একটু খেয়ে শুয়ে পড়ল জায়ার কাছে। জায়া অবচেতন, জ্বরের তাড়নায় চোখ খুলতে পারছে না সে। কল্প শুয়ে পড়তেই সে আঁকড়ে ধরল তাকে, একদম বুকের সাথে যেন মিশে যেতে চাইছে। তাকে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল কল্প। দুজনেই নীরব। হঠাৎ জায়া বলে উঠল, জানো, আজ আব্বুর ঘরে গিয়েছিলাম। পুরো ঘরটায় মায়ের অনেক জিনিসপত্র আছে ওখানে। তার অনেক হাস্যোজ্জ্বল ছবিও দেখলাম আব্বুর সাথে। খুব যত্ন করে রেখেছে এখন আব্বু। একটু থেমে আবার বলল, আচ্ছা, আখি আপুর মা আছে, তোমার মা আছে, তাহলে আল্লাহ আমার মাকে কেন দেখতে দিল না আমায়? শুধু ছবিতেই দেখে গেলাম আমি তাকে। এমন কেন করলো? আব্বু মনে হয় অনেক কষ্ট পায়, তাই তো কাজের মধ্যে ডুবে থাকে। আমি তো দেখিনি তাকে, তাই হয়তো আমার সেরকম লাগে না। তবু তো মনে হয় আমার মাও থাকলে কি এমন ক্ষতি হতো। কল্প নিশ্চুপ জায়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। বুকের কথাও একটা আঁচ লাগলো বোধহয়। তার মনে সূক্ষ্ম অনুভূতি জাগিয়ে তোলা হরণই আজ ব্যথিত। সে কি কোনোভাবে মায়ের অভাব বোধ করছে? কল্প গভীর শ্বাস নিল, হাত তুলে জায়ের কপালে রাখল। না, এখনো জ্বর কমছে না, কিংবা সেরকম লক্ষণই নেই। মনে হচ্ছে পানিপট্টি দিতে হবে। সে উঠে পড়ল আবার। পানিপট্টি দেওয়ার সব সরঞ্জাম এনে জায়ার মাথার কাছে বসে পড়ল। নির্বিঘ্নে নিঃস্বার্থে যত্ন নিতে লাগলো তার। রাত গভীর হওয়ার সাথে সাথে জায়ার জ্বর কমতে শুরু করলো। কল্প তখনও জলপট্টি দিয়ে দিচ্ছে। হঠাৎ জায়ার কম্বল সরানো দেখে তাপমাত্রা চেক করলো। জ্বর নেই দেখে হাঁপ ছেড়ে বাঁচলো যেন। পানির পাত্রটি সরিয়ে রেখে সে নিঃশব্দে জায়ার কপালে গাঢ় চুমু এঁকে দিল। এরপর কানের নিচে মুখ নিয়ে ফিসফিসিয়ে, আর যা কিছুর অববোধ করো না কেন, একবার যখন এই গল্পের হয়ে গেছো তখন তার যত্নের ভালোবাসার অভাব হবে না, নিশ্চিন্ত থাকো। সময় বহমান। দেখতে দেখতে কখন যে দিন ফুরিয়ে রাত নামে, রাত শেষে আবার নতুন ভোর আসে তা যেন টের পাওয়া যায় না। সময় তো থেমে থাকে না, নদীর মতো তার কেবলই বয়ে চলা।
কিন্তু কিছু অপেক্ষায় আছে যা সময়কেও দীর্ঘ করে তোলে। রাতের নিস্তব্ধতা চারপাশে ঘনিয়ে এসেছে। ঘড়ির কাঁটায় 10টা ছুঁয়েছে। বিছানার এক কোণে বসে আছে জায়া। তার মুখে অব্যক্তিদের এক ধরনের চাপা ক্ষোভ খেলা করছে। অপেক্ষার বিরক্তি তার চোখ মুখে স্পষ্ট। এ যেন ক্ষণিকের জন্য না নড়ার শপথ নিয়েছে। সাদা কালো মিশেলের একটি সুতির শাড়িতে আজ তাকে ভীষণ অন্যরকম লাগছে। গলায় চিকন স্বর্ণের চেন, হাতে মিহি চুড়ি, চুলগুলো যত্ন করে এক বেনিনুতে গেথে সামনে নামিয়ে রাখা। নিখুঁত সাজ। পাকা বউয়ের মতো দেখালেও তার মুখের কঠিন রেখা বলে দিচ্ছে সে এখন প্রচণ্ড রেগে আছে। কটমট করে ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। মনে মনে বকছে, আজ আসুক, দেখাবো মজা কেমন লাগে। ফালতু একটা লোক, কি ব্যস্ততা তার, আহা। তার ভাবতে দেরি হলেও সে সময় কল্পের আসতে দেরি হয় না। দরজা ঠেলে ভেতরে কয়েক পা আসতেই নজর যায় বিছানায়। এক কোণে জায়াকে এভাবে বসে থাকতে দেখে অবাক হয় কিছুটা। তার থেকেও বড্ড অবাক হয় জায়াকে এই রূপে দেখে। শাড়ির ভাঁজে মোড়ানো জায়াকে দেখে কল্পের চোখের গভীর হয়ে আসে। অভ্যস্ত শক্ত ব্যক্তিত্বের আড়ালে কিছু সময়ের জন্য সে স্থির হয়ে পড়ে। বিয়ের রাতের পর এই প্রথম শাড়ি পরেছে, তাও তার দেওয়া। এই তো সেদিন কি মনে করে কল্প নিজের পছন্দ মতো 5টা ভিন্ন ভিন্ন শাড়ি এনেছিল, তারই একটা পরে আছে জায়া। উপরোক্ত তার মুখের অভিব্যক্তি। কল্প শুকনো ঢোক গিলল। হাওয়ায় কাশি দিয়ে জায়ার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। হয়তো সফলও হলো। জায়া তাকালো কিন্তু কোনো কথা বলল না। কল্প নিঃশব্দে ভেতরে গিয়ে হাত ঘড়ি ফোন বের করে টেবিলে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে গলার টাই খোলায় ব্যস্ত হলো সে। আয়নায় এক কোণে জায়ার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। অদ্ভুতভাবে তাকিয়ে আছে কল্পের দিকে। কল্পের ভ্রু কুঁচকে আসছে। মনে মনে ভাবতে থাকে, হঠাৎ হলো কি আশ্চর্য, এভাবে বলতে চাইছে নাকি তাকে? নিচেও দেখলাম বাড়ি পুরো শান্ত, এখন ঘরে তার অদ্ভুত দৃষ্টি। কল্প কিছুটা বিভ্রান্ত নিয়ে নিজের কাজে মনোযোগী হলো, কিন্তু হঠাৎই পাশ ফিরতে চমকে উঠল। জায়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তার কাছ ঘেঁষে, দৃষ্টি তার পানি। কল্পের বুকটা ধুক করে উঠল মুহূর্তেই। বিচলিত হলো। ঘন ঘন শ্বাস নিয়ে এদিকে ওদিকে তাকে বিড়বিড় করে বলল, এইভাবে যে ধৈর্যের বাঁধ ভাঙতে সময় লাগবে না জায়া রানী। সে পরপর শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে বরফের ন্যায় শীতল কণ্ঠে বলে, কি হয়েছে বলো তো? এভাবে কি দেখছো? আর হঠাৎ শাড়ি, তাও রাতের বেলা? কেন আমি শাড়ি পরতে পারি না? শাড়ি না পরলে মানুষ কি করে বুঝবে আমি এই বাড়ির বউ, তোমার বউ? লাগছে না এখন তোমার বউ? এবারে সত্যি সত্যি কল্পের কাশি উঠে গেল। পিলে চমকিল। বলে কি এই মেয়ে? শাড়ি পরায় তার বউ লাগার কি আছে? সে তো তার বউই। কল্পের চোখ ছোট ছোট করে তাকালো। জায়া ভ্রু কুঁচকে আবার বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হন হাজবেন্ড। না চাইতেও আপনার বোন থেকে বউ হওয়া বউ অপেক্ষা করছে আপনার জন্য। কল্পের যেন আজ চমকিত হওয়ার রাত। বাড়িতে ফেরা থেকে একের পর এক চমক পেয়েই চলছে। কোন কথায় কি সব বলছে জায়া তার অর্থ খুঁজে পাচ্ছে না সে। হা হয়ে ফ্রেশ হতে চলল সে। জায়া তখন ভ্রু কুঞ্চিত কুঁচকে কিছু বিড়বিড় করে বিছানায় বসে কল্পের অপেক্ষা করতে লাগলো। কল্প বেশ কিছুক্ষণ সময় নিয়ে বের হলো। জায়া নিচে ডাইনিংয়ে গেল, পর পর কল্পও গেল। ডাইনিং রুম পুরো ফাঁকা, কোথাও কারো দেখা নেই। কল্প বড্ড আশ্চর্য হয়, সবাই গেল কোথায়? রোজারও কোনো সারা শব্দ নেই। ঘুমিয়েছে নাকি? কল্প টেবিলে বসতেই জায়া তাকে খাবার বেড়ে দেয়। এতে অবশ্য আশ্চর্য হয় না সে। তবে হঠাৎ পেছন থেকে আসা চেনা পরিচিত এক কণ্ঠস্বরে চমকে যায় কল্প। ওই তো আমার ছোট নাতিন এসে গেছে, এত রাতে আসার সময় হইলো? কল্প ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। তার নানি মৌরি খাতুন আসছেন লাঠিতে ভর করে। বয়স অনেক, তবু মেজাজ তেজ সব যেন তাজা। অবাক হলো সে। সামনেই আর কয়দিন পর রোজা, অথচ তার নানি এসেছে এই সময়। বিষয়টা ঠিক হজম হলো না তার। অবশ্য এত অবাক হবারও কিছু নেই। তার বিয়েতে আসতে পারেনি, তাই হয়তো। কল্প এতক্ষণে জায়ার দিকে তাকালো। বোধহয় আন্দাজ করতে পারল কিছু। মৌরি খাতুন এসে
নাতির ডান পাশের চেয়ারে বসে বললেন, এই তোর আসার সময়? কত রাত হইয়া গেছে, খেয়াল আছে? কত অনিয়ম তোদের। আমি তো আজ সকাল সকাল খাইয়া দাইয়া সবাইরে ঘরে ঘরে পাঠাইছি। তুমি কখন এলে? ঠিকভাবে আসতে পেরেছো? কোনো সমস্যা হয়নি তো? বড্ড শান্ত তার কণ্ঠস্বর। মৌরি খাতুন হাসলেন, তবে সে উত্তর করার আগেই পেছন থেকে এক মেয়ের উত্তর আসলো, কল্পের মামাতো বোন মুনিয়া। আমরা তো সেই দুপুরের দিকে এসেছি কল্প ভাই, তুমি দেখি দুপুরেও খেতে আসো না। সে কথা বলতে বলতে মৌরি খাতুনের পাশের চেয়ার টেনে বসলো, কল্পের দিকে আগ্রহ নিয়ে তাকালো। জায়া কল্পের বাঁ পাশে দাঁড়িয়ে আছে, ভ্রু কুঁচকে গেছে তার। মুনিয়া মেয়েটাকে তার একদমই পছন্দ না, তাই যখন আসে তখন সে এড়িয়ে চলতো তাকে, এবার তাও হচ্ছে না। অতি আধুনিকতা দেখায় মেয়েটা, তার পোশাক আশাক চাল চলন কথাবার্তা একদম পছন্দ হয় না জায়ার। কল্প জানে বিষয়টা, তার কাছে ক্লিয়ার হলো সবটা। সে উত্তর করলো না কিছু, ধীরে সুস্থে নিজের খাওয়ায় মনোযোগী দিচ্ছে, সেই সঙ্গে কান খাড়া করা। নানি কিছু বলতে চায় কিনা। মৌরি খাতুন জায়ার থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে সুরে বললেন, ওই মাইয়া ছায়া রইছ কি? ওরে আরো দুগা বাদ দাও। কত খাটনির শরীর, কই নিচ থেকে সব করবা, তা না ছাইয়া রইছ শুধু। জায়া চমকে ওঠে। আসার পর থেকে তাকে ওই মাইয়া করে ডেকে চলছে। জায়ার আগে থেকেই কেন জানি মনে হতো কল্পের নানির বাড়ির লোকজন তাকে খুব একটা পছন্দ করে না। হয়তো বড় মা তাকে মেয়ে বলায় তাদের পছন্দ না। এখন মনে হচ্ছে কল্পের সাথে জুড়ে যাওয়ায় তাকে আরও পছন্দ করছে না। সে নিজেও এড়িয়ে যেত তাদের, কিন্তু এখন তো আর তা করা যায় না। জায়া তাকায় কল্পের দিকে, ওকে আরও ভাত দিতে নিলে সে হাতের ইশারায় থামিয়ে দেয়। জায়ার দিকে তাকায় না, মুখবায় থমথমে করে বলে, ওর একটা সুন্দর নাম আছে নানি, যদি সেটা না ডাকো তাহলে নাতবু বলেই ডাকতে পারো, কিছু মনে করবে না। ওই মাইয়া ডাক তেমন ভালো দেখায় না, সে কল্পের স্ত্রী। মৌরি খাতুন কিছুটা থমথমে হলেন বোধহয়, কিছু সময় চুপ থেকে বললেন, হ্যাঁ তো, তা তোমার নামটা যেন কি? জায়া। ছোট উত্তর জায়ার। মৌরি খাতুন সামান্য হাসার চেষ্টা করে বলেন, হ্যাঁ তা দেখছো তো শাড়ি পরে কেমন বউ বউ লাগছে। কি বরকে খুশি করার জন্য সাইজা গুইজা তার বলার আগে কাজ আগাইয়া বউ হইয়া থাকবা, তা বাদ দিয়ে এমন হইয়া থাকো লাগে যে বাড়ির আবি ইত্তামাইয়া। জায়ার এবারে আর সহ্য হলো না যেন। গায়ে লাগার কথা সহজে হজম করার মেয়ে সে নয়, তাও যদি তারা তাকে পছন্দ করে না তারা বলে। সে মেকি হাসি টেনে বেশ সাবলীনভাবেই বলল, বাড়ির মেয়ে লাগার তো কিছু নেই নানি, আমি এ বাড়ির মেয়েই, তা হয়তো ভুলে গেছেন। বাড়ির বউয়ের আগে মেয়েই ছিলাম, এখনো আছি। বাবার বাড়ি শ্বশুর বাড়ি এক কি না? নানির কথাকে শুধু শুধু অন্যভাবে দিচ্ছ আপু। সরি ভাবি, একই বাড়ির মেয়ে তো, তাই শাড়ি পরলে একটু ভাইয়ের বউ লাগে আর কি। না হলে সবাই যে হাড়ে মেয়ে মেয়ে করে মানুষ দ্বিধায় পড়ে যাবে, তুমি ভাই আর বোন নাকি বউ। নানির কথা আমি বুঝেছি মুনিয়া, অন্য কোনোভাবে নেইনি তার কথা। তিনি বড়, যা বলেছেন নিশ্চয়ই ভালোর জন্যই বলেছেন। আমি আমলে নিয়েছি, শুধু নিজেরটুকু বললাম মাত্র। আমি বাড়ির মেয়ে আগে থেকেই ছিলাম। আর যদি বলো মানুষের দ্বিধায় পড়া, তাহলে বলবো বাইরের মানুষ দ্বিধায় পড়লেও তোমরা নিশ্চয়ই পড়বে না, কিংবা তোমার ভাইয়া নিশ্চয়ই বিয়ে করা বউকে বোন বলে ছাড় দিবে না, যেমন তোমরা আর বোন মনে করছো না। কল্পজনীয় নিঃশব্দে অদৃশ্য ভঙ্গিতে হাসলো, তারপর বা হাতটা বাড়িয়ে জায়ার ডান হাত আঁকড়ে ধরলো আড়ালে, যেন বুঝাতে চাইলো আর কিছু না বলুক। জায়া থমকে গেল, তবে কল্পের কোনো বাহ্যিক প্রতিক্রিয়া নেই। সে কথা ঘোরানোর জন্য বলে, তা নানি চান আমার রাতে খেয়েছো তোমরা? আর কেউ আসেনি নাকি? মৌরি খাতুন চেহারায় থমথমে গম্ভীর ভাব আতলেন এতক্ষণে। সত্যি বলতে তার জায়া মাইয়াটারে পছন্দ নয়। মা মরা মাইয়া দেখা তার মাইয়াডা সারাক্ষণ নিজের মাইয়া মাইয়া বইলা তল্লাই দেয়, এটাই তার পছন্দ নয় একদম। নিজের মেয়ে তো নয়, তাও এত আমার মেয়ে করায় কি আছে। আবার ছোট ছেলের বউ করে বাড়িতেই রাখলো। বউ করেছে তবুও মেয়ে করে, এর কোনো মানে হয়? নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলেন তিনি। তার তীক্ষ্ণ চোখ জায়ার উপর থেকে সরিয়ে আনলেন।
মনে হলো এতক্ষণ জায়াকে মেপে মেপে দেখছিলেন। অনেক আগে খেয়েছি রে আমরা, আর তোর মামারা ব্যস্ত, আর কেউ আসেনি। ও মুনিয়া, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো ভাইয়া, মন দিয়েই পড়ছি যাতে মার্জিয়া আপুর মতন হতে পারি। সে তো পড়াশোনা শেষ করে জবে জয়েন করেছে কিছুদিন আগে। তোমার সাথে দেখা করার জন্য তো আসতে চাইছিল, পরে আর এলো না। শেষের কথাটুকু নিভে যাওয়া কণ্ঠে বলল সে। মার্জিয়া কল্পের ফুপাতো বোন। হঠাৎ এক কথার মধ্যে তার কথা তোলায় বেশ বিরক্ত হলো জায়া। নাক মুখ কুঁচকে গেল তার। এই এক নাম বিকাল থেকে তার কানের কাছে ঘ্যান ঘ্যান করেইছে এই মুনিয়া। তাকে নিয়ে নানান কথাও বলছে। মার্জিয়া মেয়েটা নাকি কল্পকে পছন্দ করে, তাদের বেশ মানাতো, আরও কত কি। জায়া বিরক্ততে ফুঁসে উঠল। কল্পের খাওয়া শেষ, তাই সে চটপট হাতের কাছে জিনিসগুলো সরিয়ে ফেলতে লাগলো। সে একটু সরতেই হঠাৎ মরিয়ম খাতুন বলে ওঠে, তো আমরা কি সুখবর শুনতে চেয়েছি? গল্প তোর বউ কি পোয়াতি নাকি? আচানক এমন কথার তাল সামলাতে না পেরে জায়ার হাত থেকে খালি দুটো চামচ ধপ করে নিচে পড়ে গেল। শব্দ হলো বেশ। ওইদিকে মারিয়া উপর থেকে নামছিল পানি নেওয়ার জন্য। সে এমন কথা শুনতেই সিঁড়ির মধ্যে উষ্ঠা খেয়ে বসল। সে যদিও জানতো দুপুরের জায়ার ওই ঘটনার পর এমন প্রশ্ন করবে তিনি, তবুও সামাল দিতে পারল না নিজেকে। মুনিয়া হা হয়ে আছে, শুধু প্রতিক্রিয়ায় জানায় কি কল্প। সে কথাটা শুনে কিছুক্ষণের জন্য নির্বাক হলেও একদম স্বাভাবিকভাবে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে, যেন খুবই কমন কথা শুনছে কিংবা নর্মাল এটা তার কাছে। মৌরি খাতুন আশেপাশে এত প্রতিক্রিয়া দেখেও না দেখার ভান করে আবারও বলল কল্পকে, কি হলো? কিছু জিজ্ঞেস করলাম যে, নাকি তুইও সবার মতন লুকাবি? দুপুরে দেখলাম তোর বউ কি এ না মুখে তুলছে না তুলছে, তার মধ্যে তার শরীর খারাপ, মুখ চেপে সোজা উপরে চলে গেছে, বমি টমি করে চোখে অন্ধকার দেখে। সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ কিছুই বলল না। মারিয়া এবার মুখে চেপে হাসি আটকে কিচেনে ঢুকলো। জায়া এখনো হা হয়ে স্তব্ধ। মারিয়া ওর এই অবস্থা দেখে মজার ছলে বলল, কি ছোট যা, সত্যি নাকি? ঘুরে তাকালো জায়া, নিজেকে সামলে বলল, ভাবি তুমিও? হেসে উঠল মারিয়া। ওইদিকে কল্প ঠান্ডা স্বরে বলল, তেমন ভাবার মতো কিছু নয়, তুমি বেশি ভাবছো। মরিয়ম খাতুনের মুখটা ছোট হয়ে আসলো। একটু পর আবারও বলল, তো আমরা সুখবর কবে পাচ্ছি তাহলে? ছোট নাতির ছেলে মেয়ে দেখবো না? বিছানায় এক পা নামিয়ে বসে ল্যাপটপে মনোযোগ দিয়ে রেখেছে কল্প। গাম্ভীর্যপূর্ণ মুখবয়, মনোযোগ খুব তীক্ষ্ণ, যেন আশেপাশে তার কিছুই নেই। জায়া থমথমে হয়ে দাঁড়িয়ে আছে পাশেই। বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে, নড়ছেও না, কোনো কথাও বলছে না। শাড়ির আঁচলের কোণায় হাত পেঁচিয়ে চলছে বিচলিত ভঙ্গিতে। কল্প এবারে ল্যাপটপের থেকে দৃষ্টি না সরিয়ে থমথমে গলায় প্রশ্ন ছুড়ে দিল, কি সমস্যা? কোনো উত্তর আসলো না জায়ার থেকে। মনে হচ্ছে সে এই জগতে নেই, ভাবনায় তলিয়ে আছে অন্য কোথাও। মিনিট পাঁচক হলেও যখন জায়ার উত্তর আসলো না, তখন ভ্রুজোড়া গুছিয়ে নিল কল্প। চোখ তুলে চাইল জায়ার দিকে। সে জড়সড় হয়ে আছে। কল্প এবারে দীর্ঘশ্বাস ছেড়ে নিজের সামনে থেকে ল্যাপটপ সরিয়ে রাখলো আলগোছে। হাত বাড়িয়ে জায়াকে টেনে বসালো নিজের সামনে। ডান হাতের উল্টো পিঠে কপালে হাত রাখলো। পরীক্ষা করে নিল তাপমাত্রা। না, জ্বর নেই। সে বেশ রয়ে শয়ে নরম স্বরে জানতে চাইল, দুপুর অসুস্থ হয়েছিলে? হঠাৎ এমন হওয়ার কারণ? জায়া মাথা নত করে রেখেছে। এত নরম কোমল স্বর কখন ঝাড়ি দিয়ে বসবে তার কোনো গ্যারান্টি নেই। তেরা কথা বলতে নিয়েও বলল না, যেন সময় নিয়ে মৃদু স্বরে বলল, যা খাই না তাই খাইয়ে দিয়েছিলে। বুঝলো কল্প। তপ্ত শ্বাস ফেলে বলল, তুমি না করলে না কেন? এমনি তো আমার সামনে তোমার সেই ইচ্ছা, তাহলে তখন তোমার ইচ্ছা কোথায় ছিল? খেতে হলো কেন অপছন্দের জিনিস? কণ্ঠে যেন এক ধরনের অসন্তুষ্ট ভাব স্পষ্ট, মুখে সেই স্বভাব সুলভ গাম্ভীর্য। জায়া আপন মনে মুখ ভাঙল। তারপর আচমকা কল্পের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে জিজ্ঞেস করে বসল, তোমার খালাতো বোন খুব সুন্দরী নাকি? পছন্দ করো তাকে? হঠাৎ আসা আক্রমণে কল্প অবাক বা ক্রুদ্ধ। হতভম্ব হতে চেয়েও যেন সামলে নিল নিজেকে। বদলে ভ্রু কুঁচকে গেছে, কপালে ভাঁজ পড়েছে। মনে পড়ল খাবার টেবিলে মুনিয়া মার্জিয়ার নাম নেওয়া। জায়া পর্যবেক্ষণ করছে কল্পকে। কল্প কি ভেবে হঠাৎই মুচকি হেসে ফেলল। জায়ার তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে বলল, তোমার কি কোনোভাবে গায়ে লাগছে?
মন্দ নয় কিন্তু ব্যাপারটা। এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা দিল কল্প। আশানুস্বরূপ উত্তর না পাওয়ায় কিছুটা তেতে গেল জায়া। এমনি সে বিকেল থেকেই তেতে রয়েছে, তা এখন বেড়ে গেল কয়েক গুণ। জায়া কথা বাড়াতে চাইল না আর, উঠে পড়ল কল্পের সামনে থেকে। তবে বাদ সাধল কল্প। জায়ার হাত ধরে এবারে একদম নিজের অতি নিকটে, একদম কাছাকাছি বসিয়ে নিল। শক্ত হাতের মৃদু দৃঢ় স্পর্শে জায়া খানিকটা হকচকিত হলো। তার রাগ অভিমান সব মিলিয়ে একটা জট পাকনানো অনুভূতি তৈরি হয়েছে ভেতরে, কিন্তু কল্পের গাম্ভীর্যপূর্ণ মুখে সেই একই প্রশান্তি, যেন সে পুরো পরিস্থিতিটা উপভোগ করেছে বেশ ভালোই। জায়া ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিল, নিচের দিকে তাকিয়ে থাকলো। কল্পের হাত এখনো তার কবজিতে। সে আস্তে ধীরে বলল, হাতটা ছাড়ো। কল্প হাসলো একদম নিঃশব্দে, তারপর তার স্বভাবস্বরূপ শান্ত কণ্ঠে বলল, ছেড়ে দেবার জন্য কি ধরেছে? জায়ার ধরনীতে যেন রক্ত স্রোতে একটু দ্রুত হয়ে গেল। জায়াকে আর একটু বাজিয়ে দেখতে আবারও বলল, আমার মনে হয় তোমার যা আসার কথা না। আসে কি যায়? জায়া ফট করেই চোখ তুলে ব্যঙ্গ করে বলল, না, আমার কি যায় আসার কথা? আমার হাজব্যান্ড একজনকে পছন্দ করতেই পারে, তাকেও একজন খুবই পছন্দ করে নাকি? সে কি সুন্দর, তাই না? অমায়িক ভাবে হাসলো কল্প। জায়া দেখলো, মুগ্ধ হলো ওই হাসির। মেয়েটা আজ বেশি তেতে আছে, তা তার কথার কাজে প্রমাণ হচ্ছে বারংবার। কল্প হঠাৎই প্রসঙ্গ পাল্টে জায়াকে ভালোভাবে পর্যবেক্ষণ করে মিহি কণ্ঠে বলল, মাঝে মাঝে শাড়ি কিন্তু পরতেই পারো, মন্দ লাগে না। হা হয়ে গেল জায়া, কিছুটা আহাম্মক ভাব। ড্যাব ড্যাব করে চাইলো তার দিকে। কল্পের বলার ধরনে লজ্জাও পেল বেশ। কাচুমাচু করতে লাগলো কি করবে ভেবে। অস্থিরতা হানা দিয়েছে আবারও, চোখ পিটপিট করছে। কল্পের ঠোঁট থেকে নিঃসরঙ্গ স্বরে বেরিয়ে আসা এই কথাগুলো কানে ধাক্কা খেল। কিছুক্ষণ আগের অভিমান নিমিষেই সরে গিয়ে সেখানে ধীরে ধীরে গাল নরম হতে শুরু করেছে। হৃৎপিণ্ডের গতি একটু বেড়ে গেল কি? জায়া ঠিক নিশ্চিত নয়। বুকের ভেতর যেন কিছু একটা ঢিপ ঢিপ করে উঠছে, গলা শুকিয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছিল না, অথচ কিছু একটা বলা দরকার বলে মনে করছে। কল্পের বলার ধরন সেই স্বাভাবিক গাম্ভীর্য, অথচ কোথাও একটা প্রয়াসের ছোঁয়া লুকিয়ে আছে। এই কণ্ঠের ধমক যেন লুকিয়ে থাকে, তেমনি কোনো এক অচেনা মায়ার আভাসও থেকে যায়। জায়া অস্থিরভাবে শাড়ির আঁচল মুঠোয় পেঁচিয়ে ধরল। লজ্জা আর অস্বস্তি ভাবে শরীর শক্ত হয়ে আসছে। সে চোখ নামিয়ে নিল, চোখের ভাষা লুকিয়ে ফেলার চেষ্টা, কিন্তু তার লজ্জা লুকানো সম্ভব হলো না। গালের পাশ দিয়ে লালচে আভা ছড়িয়ে পড়েছে, যা কল্পের চোখ এড়ায়নি। কল্প নিঃশব্দে হাসল। সেই হাসির মধ্যে কঠোরতা নেই, নেই ব্যঙ্গও, বরং এক ধরনের প্রশান্তি, যেন তার সামনে বসে থাকা লাজুক জেদি অবাধ্য এই মেয়েটার প্রতি প্রতিক্রিয়া গভীরভাবে উপভোগ করছে। জায়া নিজের মধ্যে গুটিয়ে যেতে চাইলেও পারল না। কল্পের গভীর দৃষ্টি তাকে একরকম স্থির করে রেখেছে। অনুভূতি হচ্ছে সে চোখ সরানোর শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। কয়েক মুহূর্তের জন্য ঘরটা নীরব হয়ে রইল। শুধু জায়ার দ্রুত শ্বাস ফেলার শব্দ শোনা যাচ্ছিল, আর কল্পের সেই অমায়িক হাসির নীরব উপস্থিতি যেন ঘরের বাতাসে মিশে গিয়েছে। জায়ার মনে হচ্ছে কল্পের সেই নিঃশব্দ হাসিটা আরও বেশি অস্বস্তিকর, আরও বেশি কেমন যেন অজানা এক অনুভূতির জন্ম দিচ্ছে। সে দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু নিজের অস্থিরতা লুকাতে পারল না। শাড়ির আঁচল এবার আঙ্গুল জড়িয়ে ধরল শক্ত করে। কল্প বেশ উপভোগ করছে ওর কাণ্ডগুলো। সে জায়াকে চমকে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। এবার পরপর দু হাত চালিয়ে দিল নিজের চুলে। এরপর হঠাৎই জায়ার দিকে ঝুঁকে দু হাত জায়ার দু পাশের বিছানায় রেখে ঠিক মধ্যখানে বন্দি করে নিল যেন তাকে। জায়া হেলে গেছে হঠাৎ এমন কাণ্ডে, হাঁক চকিয়ে গেছে এক প্রকার। কল্পর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস আওয়াজে বলল, আমি তো তোমাতে দুর্বল হয়ে আছি কল্পের বিবি। যেখানে তোমার থেকে চোখ ফেরাতে পারছি না, সেখানে অন্য কাউকে দেখে কিভাবে বলো তো? পাপ লাগবে না?
কল্পের ফিস ফিস করা স্বর জায়ার মনের ভেতরে ঢেউ তোলে, অদ্ভুত শিহরণ বয়ে যায়। তাকে আরেকটু শিহরিত করতে কল্প অবাক করে দিয়ে জায়ার কানের একটু নিচে ওষ্ঠ ছুঁয়ে দেয়। কেঁপে উঠে জায়া। কল্প জায়ার অস্বস্তি উপভোগ করছে। তাকে আরেকটু শিহরিত করতে আরো গভীরভাবে ফিস ফিস করে বলল, আমি পুরোটাই তোমার নামে, বিয়ে করে পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া স্ত্রীর নামে। এর আগে পরে কিছুই নেই, অন্য কাউকে দেখার স্বাদ সাহস কিছুই নেই, কিছুই না। তার কণ্ঠের গভীরতা আর ওষ্ঠের উষ্ণ স্পর্শে জায়া আরও এক প্রকার কেঁপে উঠে বোধহয়, তবে তা প্রকাশ করে না। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলে। কল্প এবার আরও মৃদু স্বরে বলে, এমন নিষ্ঠুর কেন তুমি? তার কণ্ঠে যেন কিছু ছিল যা জায়ার শির দ্বারা বেয়ে শিহরণ বয়ে দেয়। সে হঠাৎ করেই নিজেকে জড়িয়ে নিতে চায়, কিন্তু কল্পের দৃঢ় হাতে তার সম্ভব নয়। জায়ার নিঃশ্বাস দ্রুত হচ্ছে, মনে হচ্ছে তার বুকের ভেতর ডিপ ডিপ শব্দের কিছু একটা বাজছে, যেটা কল্প স্পষ্ট শুনতে পাচ্ছে। কল্প এক হাত বাড়িয়ে জায়ার চিবুক ধরে তার মুখটা নিজের দিকে ফেরালো। চোখে চোখ পড়তেই জায়া অনুভব করলো কল্পের গভীর কালো চোখের মাঝে সে এক প্রকার বন্দী হয়ে গেছে। কল্প এবার আরেকটু নিচু স্বরে বলে, তুমি কি জানো জায়া, তোমার এই চোখের ভাষা, এই অভিমান, যায় না আসা, এই লজ্জার সবটা আমাকে আরো তোমার করে নিচ্ছে। জায়া স্তব্ধ। হঠাৎই কল্প সরে আসলো তার কাছ থেকে, সজা হয়ে দাঁড়িয়ে চুলের মধ্যে হাত চালিয়ে দিল। আবার গভীরভাবে পরপর কয়েকটা শ্বাস টেনে নিল, যেন নিজেকে সামলে নিল, সেই সাথে সময় দিল জায়াকে। সে চায় মেয়েটা সামলে উঠুক সব কিছু, তার সান্নিধ্য সামলে নিক ধীরে ধীরে। সে জায়ার পাশ থেকে ল্যাপটপটা তুলে ঘরের অন্য প্রান্তে যেতে যেতে নির্লিপ্ত গলায় বলল, ঘুমিয়ে যাও, আমার কিছু কাজ আছে। উল্টাপাল্টা চিন্তা করে কিংবা কারোর কথায় কান্না দিয়ে নিজেকে নিয়ে ভাবো। একটু থেমে কিছু একটা আন্দাজ করে আবার বলে উঠল, এখন উল্টাপাল্টা ভাবারও প্রয়োজন নেই, সময় পালিয়ে যাচ্ছে না, অসন্তুষ্ট নই আমি, নিজেকে গুছিয়ে তোলো। সকাল ৮টা। বাড়ির ড্রয়িং রুমের পরিবেশ থমথমে। খাবার টেবিলে মৌরি খাতুনের সাথে বসে আছে সবাই। জায়া আর মারিয়া এক কোণে দাঁড়িয়ে, দুজনের পরনেই শাড়ি, মুখ চাওয়াচাওয়ি করছে একে অপরে। কিছুক্ষণ আগে মৌরি খাতুন বাড়ির সবাইকে দাওয়াত করেছে, কল্পের মামাতো ভাইয়ের বিয়ের দাওয়াত। দুদিন পরই সে বিয়ে। এখন আপাতত কিছু সমস্যার জন্য ছোটোখাটো ভাবে বিয়ে পড়িয়ে রাখবেন, ঈদের পরের দিন তুলে আনবেন। সবাই বিয়ের দিন কিংবা একেবারে তুলে আনার সময়ই যেতে চাইলেও মৌরি খাতুন দু নাত বউকে নিয়ে যেতে চাচ্ছেন আজ। এটাই যেন থমথমে পরিবেশ তৈরি করে রেখেছে সবার মাঝে। মারিয়া বার কয়েক আফরাজকে চোখের ইশারায় না না করছে। জায়া তো মনে মনে ভাবছে, দরকার হলে কচু গাছের সাথে ফাঁস লাগাবো, তাহলে ওখানে যাওয়া যাবে না। এখন এই অল্প কিছু বললেই হয়। কল্পনা খান ছেলেদের মুখের দিকে তাকিয়ে আছে। ছেলে দুটো নিশ্চুপে এক মনে খেয়ে চলছে, কারো মুখে কোনো কথা নেই দেখে মৌরি খাতুন এবার অধৈর্য হয়ে মেয়ে জামাইকে উদ্দেশ্য করে বললেন, কি হলো সবাই নিশ্চুপ যে? এতক্ষণে আবরার খান মুখ খুললেন, শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, এখানে তো অন্য কারোর কিছু বলার নেই আম্মা, যাদের বউ তাদেরই না হয় বলুন। আবরার খান খুব ভালো করেই শাশুড়ির চিন্তা ভাবনার সাথে অবগত। চুল থেকে পান খসলেই তিনি কাউকেই কথা শোনাতে ছাড়েন না। মন মানসিকতা একটু আদিকালেরই বটে, তার অত সময় নেই বললেই চলে। এখন সরাসরি মুখের উপর নাও করতে পারছে না। এবারে আফরাজ মুখ খুলল। মারিয়ার পাশেই আফরোজাকে খেলতে দেখে খুবই সূক্ষ্মভাবে বলল, আমি এখনো অবধি আমার মেয়েকে ছাড়া একটা রাতও কাটাইনি নানি। মেয়েটাও খুব দুষ্টু, সেও থাকবে না। তার উপর যদি আশপাশ অপরিচিত মানুষ বেশি হয়। আর জায়া, শুনলাম সে নাকি কাল অসুস্থ হয়ে পড়েছিল। নাজুক শরীর ওর, একটুতেই অসুস্থ হয়ে যায়। ওদের নিলে তোমাদের ঝামেলাই বেশি হবে। তার থেকে না হয় একেবারে বউ তুলে আনার সময়ই যাবনি সবাই। নানির মুখটা আরও কিছুটা থমথমে হয়ে গেল। চাইলেন পাশে দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে। কল্পনা খান কাচুমাচু করছে, তিনি তো জানেন এমনটাই হবে। আর সবাই রাজি হলেও আফরাজ কল্প কোনো কালেই হতো না। জায়ার প্রতি দুজনেরই যত্নশীল, তাকে তো একা কোনো কালেই কথাও ছাড়েনি। আর মারিয়া
তাকে বাপের বাড়ি সহজে যেতে দেয় না, দরকার হলে শ্বশুর শাশুড়িকে এখানে এনে রাখে আফরাজ, সেখানে দুজনকে পাঠানোর প্রশ্নই উঠে না। বিকেলের দিকে ছাদে এদিকে ওদিকে ছোটাছুটি করছে জায়া ও রোজা। অন্য এক কোনায় কল্পনা ও এজিয়া দুধ যা মাথা দেখাদেখি করছে। পাশে মারিয়া বসে ফোন টিপসের সাথে টুকটাক কথা বলছে। মরিয়ম বেগম নিজের ঘরে ঘুমাচ্ছেন। মৌরি খাতুন যেতেই শাড়ি খুলে ফেলেছে জায়া। এখন যেন একটু হালকা লাগছে তার। বাড়িতে এখন তারা ছাড়া কেউ নেই, সবাই যে যার কাজে। এর মধ্যে আফরোজা ছাদের কিনারা থেকে দৌড়ে এসে বলল, তাতু আত্তে, তাতু আত্তে। সবার মনোযোগ যায় রোজার দিকে। মারিয়া বলে, তোমার কোন চাচ্ছু আসলো এখন? কল্প আসল নাকি রে জায়া? এখন তো আর কেউ আসবে না। কল্প তাতু আত্তে। জায়া ছাদের কিনারায় গেল। সত্যি কল্পের গাড়ি দেখা যাচ্ছে। কল্পকে দেখছে না, মনে হয় বাড়ির ভেতরে ঢুকেছে। জায়া সেখান থেকে সরে বলল, সেই আসছে। এত তাড়াতাড়ি আজ? দেখ গে কিছু প্রয়োজন কিনা।